Hello guys, welcome to Cinegan. Welcome to my channel. This is our very second video. এবং এই চ্যানেলে তোমরা যেমন জানো, এই চ্যানেলে আমরা সিনেমা নিয়ে টুকটাক আলোচনা করি, টুকটাক কথাবার্তা বলি এবং টুকটাক সিনেমাটা রিভিউ করি, ভালো দিক খারাপ দিক নিয়ে কথাবার্তা বলি। সেটা হতে পারে কারোর মন মতো হলেও কারো ভালো লাগবে না, কারো ভালো লাগবে। যদি তোমরা সহমত না হও অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস জানাবে, আর যদি সহমত হও তাহলে সেটা কমেন্ট সেকশনে অবশ্যই জানাতে ভুলো না। তো আজকে রিভিউ করা হবে রক্তবীজ 2-এর। আগের ভিডিওতে আমি রিভিউ করেছিলাম রঘু ডাকাতে, আর এবারে রিভিউ করবো এই একই সাথে রঘু ডাকাতের সাথে পুজো রিলিজ হওয়া, জাস্ট একদিন পরই রিলিজ হয়েছিল, শিবপ্রসাদ এবং নন্দিতা দে রায়ের ছবি। নন্দিতা দে কাট 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 আরে কাট। ওকে, তো এই ভিডিওতে আলোচনা করব একই সাথে রঘু ডাকাতের সাথেই পুজো রিলিজ হওয়া আরও একটা বিগ বাজেটের সিনেমা, যার ওপর এক্সপেকটেশনস আবারও একটা খুব হাই ছিল, কারণ এর পার্ট 1-এর জন্য নান আদার দ্যান উইন্ডোজ প্রোডাকশনের শিবুদা নন্দিতা দি। যখন এই সিনেমা নামটা শিবুদা এবং নন্দিতা দি ডিরেক্টর হিসেবে আসে এবং উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা দ্যাট ইজ রক্তবীজ 2, এবং নামটা শুনে বুঝতে পারছো বিগ বাজেটের সিনেমা ছিল, অনেক প্রমোশন হয়েছিল এটারও। এবং রঘু ডাকাতের সাথে যে ক্ল্যাশটা হওয়ার কথা ছিল সেখান নিয়ে কিন্তু বাঙালি দর্শকদের মধ্যে অবশ্যই একটা দ্বন্দ্ব ছিল যে কোনটা বড় হবে, কোনটা খারাপ হবে, কোনটা বেটার হবে। তো দ্যাট ইজ আ বিগ ক্ল্যাশ ছিল। এবং রঘু ডাকাত তো আমি রিভিউ করেছি আগেই, তো সেটা তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখন রক্তবীজ 2 কেমন হলো? রক্তবীজ 1-এর মতন হলো, তার থেকেও ভালো হলো। ট্রেলার টিজার আমরা দেখেছিলাম, অফিসিয়াল সংস যখন রিলিজ হয়েছিল সেটা আমরা দেখেছিলাম, উইন্ডোজের তরফ থেকে একাধিকবার প্রমোশন করা হয়েছে সেটা আমরা দেখেছি। শিবুদা নন্দিতা দিয়েও তাদের অফিসিয়াল হ্যান্ডেলস থেকে সিনেমাটা নিয়ে পোস্ট করেছে, তাছাড়া প্রিমিয়ারে একাধিক তারকারা এসেছিল। তো সেই সিনেমাটা কেমন হলো? এত আলোচনা, এত কথাবার্তা, আর রক্তবীজ 1-এর মতন সেই লেভেল কি ম্যাচ করতে পারলো? শিবুদা নন্দিতাদি নামটা শুনলেই যখন ডিরেক্টর হিসেবে নামটা শুনতে পাই আমরা যে শিবুদা নন্দিতাদি সিনেমা আসছে, তো এক্সপেকটেশন সাধারণভাবেই হাই হয়ে যায়। তো এবছর তাদের আরেকটা সিনেমা এসেছিলো আমার বস, সেটা একটা অন্য জোনারের সিনেমা, রক্তবীজ একটা অন্য জোনারের সিনেমা। তো সেই রক্তবীজ 1-এর মতন হতে পারলো নাকি সেখানে কোথাও একটা এক্সপেকটেশন ফুলফিল হলো না, নাকি আরও হাই এক্সপেকটেশনসে গেল? তো কথা বলা যাক সিনেমাটা নিয়ে, চলো ভিডিওটা শুরু করা যাক। কাটবি না? ওকে, তো শুরুতেই আসি সিনেমাটার কিছু ভালো দিক খারাপ দিক নিয়ে। এই সিনেমাতে মুখ্য চরিত্রে আমরা যাকে দেখতে পাবো সেটা আবির চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী এবং অবশ্যই ভিলেন হিসেবে অঙ্কুশ হাজরা, যেগুলো আমরা ট্রেলার টিজারে অবশ্যই আগেই দেখেছি। তো আবিরকে আবারও আগেরবারের মতনই খুব সুন্দর লেগেছে। আবিরকে আমরা এইভাবে দেখতে অভ্যস্ত, একদম পুলিশ অফিসার, গোয়েন্দা বা কখনো ট্রেজার হান্টার, কখনো ডিটেকটিভ, এভাবে আমরা দেখতে অভ্যস্ত। তো আবারও পুলিশ অফিসারের ভূমিকায় একটা বেশ বলিষ্ঠ চেহারা, যেমন একটা মানে বড় বড় অফিসাররা হয়ে থাকে, যেমন বিভিন্ন গোয়েন্দা দপ্তরের অফিসাররা হয়ে থাকে, পুলিশের বড় কর্তারা যেরকম হয়ে থাকে, আবিরকে সেরকমই লেগেছে। আবারও তার কস্টিউম ভালো ছিল, তার ফেসের এক্সপ্রেশনস ভালো ছিল, কনফিডেন্স ছিল, যেটা আমরা আবিরকে প্রত্যেকটা রোলসে, তাকে তুমি যে কোনো রোলসে দাও, হাসির রোলসে দাও, এবং যেটার জন্য এখনকার ইয়ং জেনারেশন পাগল সেটা হচ্ছে আবিরের টুকটাক হাসি। হ্যাঁ, কখনো এই যে গালের পাশে যে টোল পড়ে হাসার সময় বা কাটা দাগ, সেগুলো তো আছেই, তার সাথে আবিরকে বেশ হ্যান্ডসাম লেগেছে, সুন্দর লেগেছে, ফেসিয়াল এক্সপ্রেশনে আবিরকে বেশ কনফিডেন্ট লেগেছে। তাছাড়া এই পাশ থেকে এটা করাটা বন্ধ কর, মানে এটা পরেরটা না তোকে বলতে হবে না কিছু, তুই এই শোন, কাট ভিডিওটা পোস্ট কর, ওটা দিকে বসে থাকাটাই বিরক্তি, আর বলবো না, তুই এমনিও কাটবি সেই। তাছাড়া তারপর যদি আসি আমি মিমি চক্রবর্তীকে অসাধারণ লেগেছিল। না শুধু তোমরা যেটা শোনার জন্য অপেক্ষা করছো, না শুধু সেই গানের দৃশ্য, না গান ছাড়াও গোটা সিনেমাটা বেশ ভালো লেগেছে। গানের দৃশ্য তো অফকোর্স ভালো লেগেইছে, ছাড়াটাই স্বাভাবিক। আমিও কিছুটা হয়তো সিনেমা দেখতে যাওয়ার সঙ্গে ওইটা একটা কারণ ছিল। তো যাই হোক, ওভারঅল মিমিকেও বেশ ভালো লেগেছে। মিমির এন্ট্রিটা আমার খুব ভালো লেগেছে, যেখানে মানে একটা জায়গায় তোমরা দেখতে পাবে যখন মিমির এন্ট্রি হয়, সেখানে একজন বৃদ্ধা আসেন যারা মিসিং ডায়েরি করাতে আছে, এবং সেখানে যখন বলে যে বড়োবাবু আছেন, তো বড়োবাবু নেই, বড় দিদি আছেন, তো সেইটা বেশ ভালো লেগেছে। এছাড়া মিমির ডায়লগ বেশ কিছু জায়গায় ভালো লেগেছে। মিমির মধ্যে ইনোসেন্স ভালো লেগেছে, মানে সে যেমন একদিকে অফিসার, পুলিশের বড়োবাবু, বা সরি আমিও ভুল বললাম, বড়োবাবু নয়, বড় কর্তৃ হিসেবে কাজ করছে, পুলিশের হাই ডিপার্টমেন্টে আছে, এবং আবির চট্টোপাধ্যায়ের সঙ্গে তারা সেই রক্তবীজ 1 থেকে পরিচয়, সেই ব্লাস্ট কেস, খয়রাগড় ব্লাস্ট কেস থেকে এরপর আবার নতুন একটা কেস নিয়ে তাদের সঙ্গে আবার একইভাবে দেখা হবে, চার্জশিট জমা দিতে যাওয়া, এবং তারপর আস্তে আস্তে দেখা যাবে গল্পটাই হবে, তোমরা দেখতে হবে। তো মিমিকে পুরোটাই একটা বেশ ভালো কনফিডেন্ট লেগেছে, একজন পুলিশের যে বড় লিডার সেই হিসেবে কিন্তু মিমি নিজেকে বেশ এস্টাবলিশ করেছে। কিন্তু তার সঙ্গে সে যে একজন মেয়ে, সেখানে মায়ের সঙ্গে যেটুকু অল্প স্পেস, হয়তো খুবই সেটা অল্পক্ষণ ছিল, মায়ের সঙ্গে তার ফোনে কথার দৃশ্যগুলো ছিল, বা কোথাও যেখানে সে ফ্র্যাঙ্কলি কোথাও যেখানে আবিরের সঙ্গে সে মিশছে, বা যখন কাঞ্চন মল্লিকের সঙ্গে টুকটাক কিছু হাসির দৃশ্য হোক, এগুলো অল্প স্পেস পেয়েছে। হয়তো সিনেমাতে স্ক্রিন টাইম খুব একটা বেশি পায়নি, কারণ এটা সিনেমার মেন মোটো নয়, কিন্তু যতটুকু পেয়েছে কাঞ্চনের সঙ্গে হতে পারে, অঙ্কুশের সঙ্গে কিছুটা জায়গায় হতে পারে, যখন তারা মেন কেসের স্থানে যায়, অর্থাৎ বাংলাদেশে যায়, সেই জায়গাটা হতে পারে। কিছু জায়গায় তার মায়ের সঙ্গে হতে পারে, ফোন টকের মাধ্যমে। তো বিভিন্ন জায়গায় তাকে বেশ ভালো লাগে, এবং একটা জায়গায় মনে হয় যে মানে
বাঙালি হিসেবে আমরা যেমন বাঙালি মানে ধরো আজকে আমার বাঙালি সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে উঠে যাওয়া একটা মেয়েকে যেমন লাগে দেখতে ঠিক সেরকমই লাগে, কাজের জায়গায় ঠিক যতটা মানে বলিষ্ঠ মানুষ হিসেবে ঠিক ততটাই সেরকমই সাধারণ সাদামাটা লাগে, ভালো লেগেছে। অঙ্কুশের কাজ নিয়ে যদি আমি বলি, অঙ্কুশের অভিনয় সত্যি সত্যি অসাধারণ ছিল, অঙ্কুশকে বেশ ভালো লেগেছে। কিন্তু একটা সিনেমা, বিশেষ করে এরকম ক্রাইম থ্রিলার সিনেমা বা সাসপেন্স সিনেমা, এই সিনেমাগুলোতে না যত বেশি ভিলেন স্ট্রং হবে, আমি যদি এটা হিন্দি সিনেমার উদাহরণ দিই শয়তান, তাতে কিন্তু গল্প, যে শয়তানের সিনেমাটাতে কিন্তু গল্প কিন্তু খুব আলাদা আহামরি ছিল না, বা গল্প এরকমটা নয় যে, এমনটা না যে কিছু আমরা প্রেডিক্ট করতে পারছিলাম না। হ্যাঁ, লাস্টে অবশ্যই কিছু টুইস্ট থাকে, বাট এমনটা না যে আমরা বুঝতে পারছিলাম না, বাট সেখানে কিন্তু ভিলেনের জন্য, অর্থাৎ ভিলেনের জন্যই কিন্তু আমাদের সেই সিনেমাটা পার্টিকুলারলি এত ব্লকবাস্টার লাগে এবং বারবার দেখতে ইচ্ছে করে। তো এইরকম সিনেমাগুলোতে না ভিলেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ভিলেন তোমার কেমন হচ্ছে, ভিলেন যদি স্ট্রং না হয় তাহলে কিন্তু গল্প ফিকে হয়ে যায়, বা নাহলে হিরোকেও কিন্তু দুর্বল লাগে, মানে সেই ওয়ান সাইডেড খেলাটা লাগে। হ্যাঁ, তো ভিলেনকে কিন্তু এই সব ক্ষেত্রে যত বেশি স্ট্রং হবে তত বেশি তোমার ভিলেন, যত বেশি কনফিডেন্ট হবে, ভিলেন যত বেশি বদমাইশ হবে তত বেশি কিন্তু তোমার সিনেমাটার প্রতি এঙ্গেজ থাকবে, তত বেশি তোমার মনে হবে যে টান টান হবে, কী হবে, অর্থাৎ খেলাটা কিন্তু সেয়ানা সেয়ানা টক্কর মনে হয়। এক্ষেত্রে অঙ্কুশ হাজারের পারফরমেন্স খুব দারুণ ছিল। অঙ্কুশের বিশেষ করে অঙ্কুশের যে গ্লাস লুক, যেখানে অঙ্কুশকে সাধারণত অনেক বেশিরভাগ সিনেমাতে গ্লাস ছাড়া দেখা যায়, বাট এখানে যে গ্লাস লুক, সেই যে ডাক্তারের ভূমিকাটা প্লে করে, তাছাড়া অঙ্কুশের যে মানে ভিলেন চরিত্র হিসেবে অঙ্কুশ যেভাবে নিজেকে ফুটিয়ে তোলে, যেভাবে মানে এক জায়গায় সে যেখানে নিজেকে প্রিটেন্ড করছে অ্যাজ এ ভিলেন হিসেবে, তো ডেফিনেটলি কেউ সিনেমার শুরুতেই তোমাকে ভিলেন দেখাবে না, কিন্তু এক্ষেত্রে তুমি পরিষ্কার ট্রেলার টিজার দেখে তুমি পরিষ্কার যে ভিলেন অঙ্কুশই হচ্ছে। কিন্তু সে কীভাবে নিজেকে লুকিয়ে রাখে, কীভাবে প্রিটেন্ড করে, বা মেন ক্যারেক্টার্সের সাথে অর্থাৎ মিমি, আবির, কাঞ্চন মল্লিক যারা এই তদন্তে আছে, সেই তদন্তকারীদের থেকে কীভাবে নিজেকে প্রিটেন্ড করে এবং কীভাবে নিজেকে লুকিয়ে রাখে, এবং যেখানে তার সেই যে অপারেশনটা করতে চায়, আমি নাম বলবো না, এর থেকে বেশি কিছু বলতে স্পয়লার হয়ে যাবে। তো সেই অপারেশনসে যাদের, তারা যেখানে মানে অপারেশনসের মধ্যে যারা ইনক্লুডেড আছে, সেখানে এরাও ট্রেলার থেকে পরিষ্কার বুঝতেই পেরেছো যে বাংলাদেশ এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের কিছু আধিকারিক, প্রধান রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীদের ওপর তাদের কিছু অপারেশনস আছে। হ্যাঁ, তো সেই যাদের হয়ে কাজ করেছে, সেই হঠাৎ করে সেই কাজটা কেন করছে, তো পাস্ট লাইফটা খুব ভালোভাবে ওয়েল ডিজাইন। অঙ্কুশের পাস্ট লাইফটা মানে এরকমটা নয় যে সে যে মনির আলম ক্যারেক্টারটা প্লে করছে, তো তার কেন রাগ আছে, সে কেন রিভেঞ্জ নিতে চায়, বা সে কেন তাদেরকে মারতে চায়, বা সেই অপারেশন শেষ কেন নেমেছে, বা সেই জঙ্গি গোষ্ঠীতে কেন গেছে, তো সেই টেরোরিজম দলে কেন গেছে, সেটা কিন্তু খুব ওয়েল স্ট্যাবলিশড, একটা প্রপার রিজন দিয়ে গেছে। হ্যাঁ, যদিও তুমি এই রিজনটা নিয়ে দ্বিমত থাকতেই পারে যে এই রিজনটার জন্য কেউ টেরোরিস্ট হবে, বা দেখো একটা সিনেমা দেখে তুমি যদি টেরোরিস্ট হয়ে যাও তাহলে তোমার লাইফে এমনিও কিছু হবে। তো পরিষ্কার কথা, তুমি এখানে বলতে পারো ভাই টেরোরিজমকে সমর্থন করা হচ্ছে, বা সেই এইরকম ডার্ক লাইফ থাকলে বা ডার্ক পাস্ট থাকলেই কি টেরোরিস্ট হয়ে যায়, ডেফিনেটলি নয়। কেউ টেরোরিজমকে সমর্থনও করছে না, কেউ টেরোরিজমকে সাপোর্টও করছে না, বা টেরোরিজমকে প্রমোটও করছে না। এখানে জাস্ট একটা সিনেমার জন্য, চিত্রনাট্যের জন্য বা গল্পের জন্য এরকম দেখানো হয়েছে, কিন্তু বেশিরভাগ অনেক জায়গাতে হয়ে থাকে কি পাস্ট লাইফ দেখানোই হলো না, হঠাৎ করে সে টেরোরিস্ট হয়ে গেছে। হ্যাঁ, হঠাৎ করে সে কিছু অপারেশনস করতে চাইছে, কাউকে মারতে চাইছে, প্রভাবশালী কাউকে কিল করতে চাইছে, বা কারোর মল আছে, সামথিং। সেখানে আমরা অডিয়েন্স কানেক্ট করতে পারি যে সে কেন করতে চাইছে। হ্যাঁ, সে কেন করতে চাইছে, সাধারণত মানে তারা হয়তো হতে পারে সে পারমানেন্টলি মানে জন্ম থেকেই জঙ্গি, সেরকম তো হয় না, তার তো কিছু মোটিভ থাকবে, কিছু রিজন থাকবে। তো কেন, তো সেই পাস্ট লাইফটা কিন্তু ভালো দেখানো হয়েছে, খুব সুন্দরভাবে ডিজাইন করা। যখন তার মানেই পাস্ট লাইফে এরকম কিছু হলেই বা কোনো মানে ডার্ক সাইড থাকলেই তোমরাও টেরোরিস্ট হয়ে যাও, এটা কেউ বলছে না। আর যদি একটা সিনেমা দেখে তুমি টেরোরিস্ট হয়ে যাও, তাহলে তোমার এমনিও টেরোরিজমের কপালে আছে, তোমার দ্বারা এমনিও কিছু হবে না। চুপসা পার্ট ফিরে আসি। তো কিন্তু অঙ্কুশকে যেটা বলছিলাম, সব জায়গাতে বেশ সুন্দর লেগেছে কীভাবে সে নিজেকে প্রিটেন্ড করেছে, যেভাবে সে নিজেকে নিজের আইডেন্টিটি হাইড করে, যেভাবে সে নিজেকে গোপন রাখে এবং গোপন রাখতে সক্ষম হয় এতজনের মাঝখানে থেকেও, সবার মধ্যে থেকেও, যেভাবে সে নিজেকে সে যেখানে অপারেশনস করবে সেখানেই সে ঘুরে বেড়ায় এবং কোথাও গা ঢাকা দিতে হয় না, সে অপারেশন স্পটেই থাকে এবং সবার চোখের সামনে থেকেও তাকে যেভাবে খুঁজে পাওয়া যায় না, সেটা বেশ ভালো লেগেছে। কিন্তু কিছু জায়গাতে ইলজিক্যালও লেগেছে, সেটাতে পরে আসছে। আদারওয়াইজ অঙ্কুশকে সেই জায়গাগুলো ছাড়া কিন্তু কিছু জায়গাতে খুব দুর্বল ভিলেন মনে হয়েছে। মানে এরকমটা নয় যে মানে সে এমন কিছু ভিলেন যে লাইক যেটা মনির আলম ক্যারেক্টারটাকে, যেটা আমরা রক্ত জোয়ানে আমরা দেখেছিলাম, যে সে একটা মানে ডার্ক ভিলেন, একটা মানে সেই ভিলেনের মধ্যে যে স্ট্রেংথ ছিল, যে স্ট্রং ছিল, একটা তার যে পার্সোনালিটি ছিল, হ্যাঁ, সেইটা কোথাও যেন মনে হয়েছে নড়বড় লেগেছে। মানে সেই মনির আলমটা মনে হয়েছে কোথাও একটু উইক হয়ে গেছে। মানে সেই অর্থে এই এত বড় অপারেশনস অঙ্কুশ যেভাবে করেছে, অঙ্কুশে কিন্তু ভুল না, সেটা হতে পারে স্ক্রিপ্ট রাইটিংয়ে কোথাও একটু খামতি রয়ে গেছে, কোথাও হতে পারে তাকে যেভাবে, দেখো একটা শুধু হিরোকে বা অভিনেতাকে দোষ দিয়ে লাভ হয় না, তাকে যেরকম স্ক্রিপ্ট দেবে তুমি, তাকে যেরকম গল্প তুমি দেবে, তাকে যেরকম স্টোরি তুমি দেবে, তার জন্য যেরকম লাইন্স তুমি লাগবে না, এবার সে তো সেই লাইন্সের উপরেই কাজ করবে, সে সেই রকম ডায়লগই দেবে। তো সেই লাইন্সগুলো আমার মনে হয় কোথাও একটু মানে একই রকম হয়ে গেছে বা আলগা হয়ে গেছে, কোথাও একটু ফাঁকফোকর হয়ে গেছে। তো ওকে, তো আমি অঙ্কুশের নিয়ে কথা বললাম। এরপর আমি যদি আসি নুসরাত এবং কৌশানীকে কেমন লেগেছে। দেখো, নুসরাতের স্পেস খুবই অল্প ছিল, যেটা তোমরা অফিসিয়ালি একটা দেখতে পেয়েছো, ভিডিও ড্রপ করেছে উইন্ডোজ গানের ভিডিও। তো একদম শুরুর দিকে সেই একটা গানই থাকবে এবং নুসরাতের কাজ ঠিক ততটাই।
তো এর বেশি তোমরা নুসরাতকে দেখতে পারো। যতটুকু দেখেছি দ্যাটস ইট, মানে ভালো লেগেছে, কস্টিউম ভালো লেগেছে। তুমি যদি একটুখানি রমকম দেখতে যাও, আমি কালকে যেটা বলেছিলাম, তো বাঙালি সিনেমায় রমকম চাই, তো রমকম একটু রোম্যান্স দেখলে, নুসরাতকে একটু হট সিনে দেখলে দ্যাটস ইট, মানে এইটুকুনি জাস্ট। একটু রোম্যান্সে দেখা গেলো, একটু নাচানাচি করলো, হ্যাঁ তুমি একটু হলে মধ্যে তুড়ি মারলে, এইটুকু। এর বেশি নুসরাতকে নিয়ে বলার খুব বেশি কিছু না, মোটামুটি যতটুকু স্পেস ছিল ঠিক আছে। কৌশানীকে যদি বলি, কৌশানীকে দেখো, কৌশানীকে বিশেষ করে বহুরূপ সিনেমার পর থেকে এরকম কৌশানী একটা তো সিনেমা বেশ ভালো লেগেছিলো। যেমন অনেক দিন আগে দেখা ওই যে ওই সিনেমাটা মনির সঙ্গে যেটা করেছিল, ওই নামটা বস বস ও হ্যাঁ, পারবো না আমি স্বার্থ তোকে বলতে পারো। বা তারপরে তুমি অবশ্যই বহুরূপে তো কৌশানী ওয়াজ জাস্ট ফ্যাবিউলাস, ঠিক আছে। তাছাড়া আমার হাঙ্গামা ডট কমে কৌশানীকে সেই জায়গাতে ভালো লেগেছে। হাঙ্গামা ডট কম একটা অন্য জোনারের সিনেমা, তো বিভিন্ন জোনারে আমি কৌশানীকে যতটুকু দেখেছি আমার বেশ ভালো লেগেছে। এক্ষেত্রে তার ব্যতিক্রম হয়নি, ভালো লেগেছে। হ্যাঁ, কিছু জায়গাতে ওভার অ্যাক্টিং মনে হয়েছে, কিছু জায়গাতে মনে হয়েছে কথাবার্তাগুলো মানে সেই একই রকম হয়ে যাচ্ছে, লম্বা স্টেজ টানছে, এবং সেটা কিন্তু কৌশানীর পার্সোনাল অ্যাক্ট্রেস হিসেবে কিছু করার নেই, কারণ তার কাজ অভিনয় করা। তাকে তুমি যে লাইন্স দেবে, তাকে তুমি যে ডায়লগ দেবে, তাকে তুমি যে কাগজটা, সে যখন মানে সেটে ঢুকবে তাকে তুমি যে কাগজটা দেবে, তাকে তুমি যে ডায়লগটা দেবে বা বলবে এই লাইন্সটা বলতে হবে, বা তাকে তুমি যে সিনটা দেবে, সে সেই সিনটা করবে, ব্যাস। তার কাজ সেটা না। সিনেমাটোগ্রাফি কেমন হবে, সিনস কেমন কাটা হবে, সেটা প্রডিউসার, ডিরেক্টর বা সিনেমাটোগ্রাফারের কাজ, ঠিক আছে। বা যে স্ক্রিপ্ট রাইটার তার কাজ, তার তো কাজ খালি ভাই ওকে অভিনয় করা। সেক্ষেত্রে আমার এক্ষেত্রেও কৌশলীকে বেশ ভালোই লেগেছে, এবং আমার কাছে সে পাস। তাকে তুমি যেরকম লাইন্স দিয়েছো, তাকে তুমি যেরকম স্ক্রিপ্ট দিয়েছো, তাকে তুমি যেরকমভাবে গল্প দিয়েছো, সে সেরকম কাজ করেছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাকে তুমি সিনস দিয়েছো, সে সিনে অভিনয় করেছে, ভালো লেগেছে আমার। কিছু জায়গাতে একটু ওভার অ্যাক্টিং মনে হয়েছে, বাকি জায়গাতে বেশ ভালো লেগেছে আমার, সেখানে কোনো অভিযোগ নেই। হ্যাঁ, সিনস যেগুলো বললাম স্ট্রেচ করা হয়েছে, সেটা তো সে কীভাবে কাটবে সেটা সিনেমাটোগ্রাফির ওপর ডিপেন্ড করছে, সেটা ডিরেক্টরের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ, বা তুমি কীরকম স্ক্রিপ্ট দেবে, তাকে কীরকম লাইন্স দেবে, ডায়লগ দেবে, সেটা স্ক্রিপ্ট রাইটারের উপর ডিপেন্ড করছে। দ্যাট ইজ নট হার কনসার্ন। কোনো অভিনেতা বা অভিনেত্রী সেখানে কিছু করার নেই। আদারওয়াইজ এমনিতে আমার কৌশলীকে ঠিকঠাক লেগেছে। গানের দৃশ্যটাতেও বেশ ভালো লেগেছে, সেই যেখানে গান করছে সেই জায়গাটাতে তাকে বেশ ফুটিয়ে তুলেছে। সেই জায়গাটা সাধারণ একটা সিনকেও কিন্তু কৌশানীর জন্য ওই সিনটা বেশ ভালো এঙ্গেজিং লাগে। আচ্ছা, যদি এবার আসি, অভিনয় তো গেল, কস্টিউম নিয়ে কিছু বলার নেই আলাদা করে। এখানে আলাদা করে খুব বিশেষ নতুন নতুন কস্টিউমের কিছু ব্যাপার ছিল না, যেটুকু কস্টিউমের ব্যাপার ছিল ভালো ছিল। পার্টিকুলার গানটাতে আবিরের সঙ্গে মিমির যে গানের দৃশ্যটা আছে, সেখানে কস্টিউম তো বুঝতেই পারছো খুব ভালো ছিল। বাংলা সিনেমায় আমরা সাধারণত এরকম কস্টিউম দেখতে পাই না, তো জেনারেলি এগুলো আমরা হিন্দিতে বা বিদেশি সিনেমা দেখতে পাই, সাউথের সিনেমায় কিছু দেখতে পাই, বাট বাংলা সিনেমায় তাও আবার এরকম একটা গল্পে যেখানে টানটান উত্তেজনা গল্প হবে, সেখানে আমরা এরকম আশা করি নিজে দেখতে পাবো বলে। সেটা আমরা অবশ্যই আগেই দেখতে পেয়েছিলাম, ট্রেলার টিজারের পরেই আমাদের গান ড্রপ যখন করা হয়, সেটাতেই অনেকে হতভম্ব হয়েছিল। তো এক্ষেত্রেও তাই, কস্টিউম বেশ ভালো ছিল, ভালো লেগেছে। আচ্ছা, কাঞ্চন মল্লিককে নিয়ে যদি একটু বলতে হয়, কাঞ্চন মল্লিক নিজের স্পেসে খুব সুন্দর। কাঞ্চন মল্লিকের স্ক্রিন টাইম অল্প। কাঞ্চন মল্লিকের দেখো, তুমি কাঞ্চন মল্লিককে কখনোই আমার মনে হয় না খুব আমরা, সেটা লে হালুয়া লে হোক বা যে কোনো সিনেমা হোক, একাধিক সিনেমায় কাঞ্চন মল্লিক খুব বরিষ্ঠ অভিনেতা, তিনি খুব মানে অভিজ্ঞ অভিনেতা এবং তিনি খুব মানে ভালো অভিনেতা। কিন্তু কাঞ্চন মল্লিক পুরো যা সিনেমাটা জুড়ে কাঞ্চন মল্লিক আছে, হ্যাঁ টেনিদার মতন সিনেমাটাই হয়তো ছিল যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছে, এরকম দু চারটে সিনেমা হাতে গুনে ছাড়া কিন্তু কাঞ্চন মল্লিক মুখ্য চরিত্রে আছে বা মেন ক্যারেক্টার বা কাঞ্চন মল্লিককে ঘিরেই সিনেমা চলছে আমার কিন্তু মনে পড়ে না। বা কাঞ্চন মল্লিক কিন্তু আমরা সেই অর্থে পুরো স্ক্রিন টাইমটা পাচ্ছি না, এরকম আমরা দেখি না। তিনি সাইড ক্যারেক্টারই থাকেন, কিন্তু সাইড ক্যারেক্টারে কিন্তু থাকেন, সাইড ক্যারেক্টারটাও সোজা না। সাইড ক্যারেক্টারসগুলো কিন্তু দেওয়াই হয় মেন ক্যারেক্টারগুলোকে এস্টাবলিশ করার জন্য বা স্পেস দেওয়ার জন্য বা একটা স্ক্রিন টাইমে কিন্তু অডিয়েন্সকে এঙ্গেজ রাখার জন্য। কারণ একটানা তুমি টান 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 বা একটানা তুমি একদম পরপর দেখিয়ে গেলে বা মেন ক্যারেক্টার্স দেখে তো ভালো লাগবে না, বা তাহলে সেই গল্পটা অনেক ছোটো হয়ে যাবে। হ্যাঁ, যদি তুমি প্রপার গল্পে থাকো, তোমাকে একটু সাইড দেখাতে হবে, ডাইভার্ট করতে হবে। তো ডাইভার্ট করলে অডিয়েন্স যাতে ডাইভার্ট না হয়ে যায়, অর্থাৎ অডিয়েন্স যাতে এঙ্গেজ থাকে, সেটা কিন্তু সাইড ক্যারেক্টারদের কাজ। এবং সেখানে কিন্তু কাঞ্চন মল্লিক প্রত্যেকবারের মতো এবারেও কিন্তু খুব সুন্দর লেগেছে। কাঞ্চন মল্লিকের যেটুকু স্পেসে তিনি ছিলেন, তার অভিনয় ভালো লেগেছে, তার ডায়লগ ডেলিভারি ভালো লেগেছে। ডায়লগ বলতে সেটা ডায়লগ না, সংলাপ বলতে পারি, ভালো লেগেছে। হাসাতে সক্ষম হয়েছেন যেটুকু জায়গায় তিনি ছিলেন। তাছাড়া তার যে হাত পা কার্যকলাপ, মানে একজন কমেডিয়ানে থাকে না, দেখবে তার যে যারা কমেডি সিন করে তাদের হাত পা কার্যকলাপ, মানে তার মুখের এক্সপ্রেশন, তার মানে নড়াচড়া, সবই তোমার একটু মানে মজা লাগছে, হাসি লাগছে। কাঞ্চন মল্লিক এক্ষেত্রেও ঠিকঠাক লেগেছে, মানে খুব এক্সট্রাঅর্ডিনারি কিছু না, এক্সট্রাঅর্ডিনারি লাইন্সও তাকে দেওয়া হয়নি, এক্সট্রাঅর্ডিনারি কাজও তাকে দেওয়া হয়নি, বা এক্সট্রাঅর্ডিনারি খুব একটা সিনেও তিনি ছিলেন না, বা একদম যেখানে টান টান উত্তেজনার কোনো একদম মেন জায়গায় উনি কাজ করছেন এরকম কিছু ছিল না। অর্থাৎ মানে কী বলবো, এক্সট্রাঅর্ডিনারি সিনস তিনি পাননি, স্ক্রিন টাইমেও তিনি পাননি, যেটুকু নিজের স্পেসে ভালো ছিলেন। মানে যেটা অর্ডিনারি যতটুকু তাকে দেওয়া হয়েছে তারা ঠিকঠাক কাজ করেছেন, আমার এক্সট্রাঅর্ডিনারি কিছু লাগেনি, ভালো লেগেছে। যতটুকু সাইড ক্যারেক্টার হিসেবে ভালো ছিল। এছাড়া বাকি দুটো সাইড ক্যারেক্টারদের বেশ কিছু জায়গায় ভালো লেগেছে, যতটুকু তাদের যা প্লে ছিল ভালো লেগেছে। আর সেবার যদি আসি ভিক্টর ব্যানার্জি এবং অনুসুয়া দেবী, তো অনুসুয়া দেবী অনেক মানে বরিষ্ঠ একজন অভিনেত্রী, অনেক কাজ তিনি করেছেন, তিনি অনেক আগে থেকে অভিনয় করছেন, মানে ওনার কাজে আগেও দেখার সৌভাগ্য হয়েছে, এক্ষেত্রেও দেখতে পেয়েছি। বাট রক্তবীজ 1-এর মতন কিন্তু সেই সাবলীলতা আমার মনে হয় মানে কিছু জায়গাতে না, মানে অনেক বেশি গলা কাঁপে। আমি দেখো ওনার বন্ধুত্ব দেখাবো না, ওনার অভিনয় নিয়ে কথা বলার মতো বা
ওনাকে শুধরে দেওয়ার মতন কোনো ঔদ্ধত্য আমার নেই বা কোনো যোগ্যতাও আমার নেই। হ্যাঁ, কিন্তু যেটুকু আমি সিনেমা বুঝি বা যেটুকু ওনার কথা আমি দেখেছি, তাতে ওনাকে আমার মনে হয়েছে কিছু জায়গাতে মানে গলা কাঁপিয়ে কাঁপিয়ে কথা, যেটা হয়তো না হলেও চলতো। কারণ উনি একদম যে প্যারালাইজড বা একদম যে মানে নড়তে চড়তে পারেন না, একদম যে বৃদ্ধা হয়ে গেছেন এরকমটা তো না। হ্যাঁ হ্যাঁ, কিছু জায়গাতে রক্তবীজ ওয়ানের কারণে তিনি শোকে আছেন, আমি সেই গল্পে যাচ্ছি না। রক্তবীজ ওয়ানের কারণে তিনি কিছু শক পেয়েছিলেন বা কিছুটা মর্মাহত হয়েছিলেন হয়তো, যে কারণ বিশ্বাসযোগ্য মানে নিচের বিশ্বাসের মানুষরা যখন করে, আমরা বাস্তব লাইফেও তাই হয়ে থাকি। বিশ্বাসের মানুষরা যখন আমাদেরকে আঘাত করে তখন সেরকমই আমাদের শক লাগে। কিন্তু তার মানে তিনি যখন আস্তে আস্তে মুভ অন করছেন বা তিনি যখন মানে একটা অন্য প্রেক্ষাপটে যাচ্ছেন, সেখানে সব কিছুতে সাবলীলতা, খালি কথা বলার মাঝখানে এরকম মানে গলা কাঁপিয়ে কথা বলার বা কোথাও এত মানে কিছু জায়গাতে আমার ওভার অ্যাক্টিং লেগেছে বা কিছু জায়গাতে আমার মনে হচ্ছে ওনাকে দিয়ে হয়তো ওটা বেশিই করানো হয়েছে, যত না হলেও চলতো। সেটা ডিরেক্টরদের দেখা উচিত ছিল হয়তো। উনি অনেক বড় মাপের অভিনেত্রী, ওনাকে নিয়ে বেশি কথা বলতে পারবো না আমি। এমনিতে যতটুকু লেগেছে ওনার কাজ খুব ভালো লেগেছে, সত্যি সত্যি দারুণ লেগেছে। হয়তো এই সিনে এবং ওনার সঙ্গে ভিক্টর ব্যানার্জি যে ক্যারেক্টারটা, দিদি এবং ভাইয়ের যে সম্পর্কটা, যে রিলেশনটা, সেটা কিন্তু খুব 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 সুন্দরভাবে এস্টাবলিশ, এবং সেটা রক্তবীজ ওয়ানের জন্য। রক্তবীজ টুতে কিন্তু দিদি ভাইয়ের সেই রকম স্পেস পায়নি, যেটুকু যা কথা বলা, ওই ফোনে কথা বলা। কখনো কখনো ভাই তাকে ফোন করছে, কখনো দিদি তাকে ফোন করছে, কখনো কখনো হতে পারে দিদি ফোন করে তাকে একটা পাঠ শোনাচ্ছে, হ্যাঁ দুর্গা পাঠ শোনাচ্ছে, কখনো কখনো ভাই ফোন করছে। মানে একই ফ্রেমে দুজনকে কিন্তু খুব কম দেখা গেছে, খুব কম দেখা গেছে। হ্যাঁ, যেটা কিন্তু রক্তবীজ ওয়ানে না। রক্তবীজ ওয়ানে কিন্তু বেশিরভাগটাই যখন রাষ্ট্রপতি বাড়ি আসে এবং ভিক্টর ব্যানার্জি এবং অনুষ্কা দেবীকে কিন্তু একই ফ্রেমে অনেকক্ষণ দেখা যায়, এবং যেটা কিন্তু খুব খুব মিষ্টি লেগেছিলো, খুব সুন্দর লেগেছিলো। এবং তখনই কিন্তু এই সম্পর্কটা, এই রিলেশনশিপটা বা বলতে পারা যায় এই কানেকশানটা এস্টাবলিশড হয়েছিল। এখানে কিন্তু এস্টাবলিশমেন্টের নতুন করে করার কিছু ছিল না, কিন্তু এস্টাবলিশমেন্টটাই যেটা সম্পর্কটাকে, যেটা এস্টাবলিশ রক্তবীজ ওয়ানে হয়েছিল, যেটা বারবার বলছি, সেইটাকে টুতে ক্যারি অন করা উচিত ছিল। সেটা কিন্তু খুব একটা হয়নি। মানে দিদির সাথে ভাইয়ের সম্পর্কটা প্রপারলি এস্টাবলিশ, যেটা ওয়ানে হয়েছিল সেটাই টুয়ে প্রপারলি ক্যারি হয়নি, প্রপারলি শো হয়নি। বা দিদি ভাইয়ের যে সম্পর্কে যে কেমিস্ট্রিটা, যে সম্পর্কের রিলেশনশিপ ম্যানেজমেন্টটা, সেটা কিন্তু ডিরেক্টর আরও বেটারভাবে করতে পারতেন। বিশেষ করে ডিরেক্টরের নাম যখন এরকম দুজন এত গুণী দুজন ডিরেক্টর হতে হয়, শিবুদা নন্দিতাদি, তারা কিন্তু আরও বেটারভাবে এটা হ্যান্ডেল করতে পারতেন, তারা কিন্তু আরও বেটারভাবে এটা ট্রিট করতে পারতেন। আমার মনে হয় ট্রিটমেন্টে কোথাও একটু গণ্ডগোল হয়েছে, বা কোথাও কিন্তু আমার মনে হয় দিদিভাইয়ের এই সম্পর্কটা বা এই যে ভিক্টর বাবুর সঙ্গে অনুষ্কা দেবীর এই যে কেমিস্ট্রিটা, এই রিলেশনশিপটা আরও বেটারভাবে দেখানো যেতে পারতো। তাদের সম্পর্কটা ওয়ানে যখন বিশেষত এত গভীরে দেখানো হয়েছে, এত মানে ভালোভাবে দেখানো হয়েছে, এবং দিদিকে সে নিজের মায়ের মতন দেখেন রাষ্ট্রপতি, হ্যাঁ ভিক্টর ব্যানার্জি। তো সেইখানে যখন ভিক্টর বাবুর যে ক্যারেক্টারটার সঙ্গে অনুষ্কা দেবীর এই ক্যারেক্টারটা ওয়ানে যখন এত মানে লোকের ভালোবাসা পেয়েছিল, লোকে যখন এত হাততালি দিয়েছিল, লোকে যখন এত ভালোভাবে দেখেছিল, এত মিষ্টি একটা সম্পর্ককে টুতে আমি স্পেসই দিলাম না, আমি এতটা স্কিপ করে গেলাম বা এত কম স্পেস দিলাম, সেটা কিন্তু আমার মনে হয় আরও বেটারভাবে হ্যান্ডেল করা যেতে পারতো, আরও বেটারভাবে ট্রিটমেন্ট হওয়া উচিত ছিল। বাট যতটুকু হয়েছে, যতটুকু স্ক্রিন টাইম তারা পেয়েছে, আবারও দারুণ লেগেছে দুজনকে একসাথে, খুব সুন্দর লেগেছে, খুব মিষ্টি লেগেছে, এবং ভাই বোনের সম্পর্ক হয়তো এটাই হওয়া উচিত বলে মনে হয়েছে। সত্যি ভালো লেগেছে। কিন্তু আবার যেটা বললাম, আমি খুব খুব অল্প স্ক্রিন টাইম, খুব অল্প স্ক্রিন টাইম, মানে স্ক্রিনে তখন দেখাই যায়। আচ্ছা, যদি এবার আসি সিনেমাটা কিছু খারাপ দিক নিয়ে অলরেডি। আচ্ছা, ভালো দিকের মধ্যে আরেকটা অবশ্যই করবে গানগুলো। হ্যাঁ, মানে গানগুলো কিন্তু জাস্ট ভাই দুর্দান্ত ছিল। হ্যাঁ, বুনি চক্রবর্তী ছিলেন, শিলাজিৎ ছিল, অনুপম রায় ছিল, মানে গানগুলো জাস্ট অসাধারণ ছিল, ভালো লেগেছে। হলে বসে শুনতে মিষ্টি লেগেছে। এছাড়াও আমরা গানগুলো আগেই শুনেছি, এরকম না আমি হলে বসেই শুনেছি, আমি সিনেমাতে যাওয়ার আগেও শুনেছি, আশা করি তোমরাও শুনেছো। মানে গানগুলো অলরেডি সবাই শুনেছে, অলরেডি গানটা সিনেমাতে যাওয়ার আগে লোকে শুনেছি, যখন অফিসিয়াল উইন্ডোজ ড্রপ করেছে তখন আমরা শুনেছি। এছাড়া বিভিন্ন জায়গা থেকে ইউটিউবেও বিভিন্ন জায়গায় গানগুলো ছোটোখাটো শর্টসে ইউজ হয়েছে, রিলসে ইউজ হয়েছে, ইনস্টাতে আমরা খুলে দেখতে পেয়েছি গানগুলো কিন্তু ভালো লেগেছে। হয়তো ওয়ানের মতন অত ভালো লাগেনি। দেখো, রক্তবীজ ওয়ান ইজ সেপারেট, হ্যাঁ ওটা এক্সট্রাঅর্ডিনারি ছিল, ওটা খুব ভালো ছিল, সেটার একাধিক কারণ ছিল। সেটা কিন্তু রক্তবীজ টু সেই লেভেলটা ম্যাচ করতে পারেনি, আমি এখনই বলছি সেটা ম্যাচ করতে পারেনি, বা তার হয়তো 90%ও হয়, তার হয়তো 65 to 70% ম্যাক্সিমাম। আমি যদি বলি রক্তবীজ ওয়ানের রেসপেক্ট রক্তবীজ টুটা ওই 70%-এর কাছাকাছি, তার বেশি নয়, একদমই নয়, মানে কোনোভাবেই নয়, 70% অনেক বেশি। হ্যাঁ, তো সেই হিসেবে রক্তবীজ ওয়ানের সঙ্গে তুলনা করে লাভ নেই। বাট গান গান যতটুকু ছিল সেটা কিন্তু ভালো লেগেছে, মিষ্টি লেগেছে, সুন্দর লেগেছে, সুইট লেগেছে, এবং গল্পটা কিন্তু এগিয়ে নিয়ে গেছে। হ্যাঁ, এখন তুমি বলতে পারো যে আমারও যে মনের যে প্রশ্নটা ছিল যে এইরকম একটা সিনেমায় এত রমকমের কী দরকার ছিল, বা এরকম একটা সিনেমায় কি আদৌ কোনো প্রয়োজন ছিল গানগুলো। দেখো, রক্তবীজ ওয়ানেও যেরকম একটা গান ছিল গোবিন্দ দাঁত বাজে না, এখানেও কিন্তু রক্তবীজ টুতেও সেরকম একটা গান আছে একদম শুরুতেই, যেখানে নুসরাত জাহানের যেটুকু বললাম যে স্পেস পেয়েছে, সেই নুসরাত জাহান সেই গানটাতেই ছিল। এছাড়া আবির আর মিমির যে গানটাতে এত ভাইরাল হয়েছে, হয়তো মানে গানটা সুন্দর, তার সঙ্গে মিমির ড্রেস আপটা আরও সুন্দর, তো সব মিলিয়ে সেই গানটা যেভাবে ভাইরাল হয়েছিল এবং যেভাবে লোকে দেখেছে, ভালোবাসাও দিয়েছে, গানটা কিন্তু সত্যি সুন্দর, হলে বসে দেখতে বেশ ভালো লাগে। তাছাড়া হলে বসে দেখার সময় কিন্তু আমার মুখে গানটা দেখে একটু হাসি ফুটবে না, মিমির ড্রেসের জন্য গানটা শুনে হাসি ফুটবে।
ভালো লাগবে দেখতে, দুজনকে বেশ সুন্দর লাগে। আবিরের সাথে মিমির কেমিস্ট্রিটা বেশ সুন্দর লাগে, প্রেমের দৃশ্যগুলো সুন্দর লাগে। অর্থাৎ প্রেমের দৃশ্যগুলো আমি যদি এখন বলি, ভাবতে পারো যে প্রেমের দৃশ্য এখানে কী দরকার ছিল। একটা স্পয়লার না দিয়ে একটা ছোট্ট কথা বলি, এখানে কিন্তু আসলে কোনো প্রেম হয়নি। হ্যাঁ, মানে প্রেমের তোমরা যদি আশা করে থাকো যে খুব প্রেমের দৃশ্য দেখতে পাবে বা খুব প্রেম হবে আবির আর মিমির মধ্যে, ছুটিয়ে প্রেম, ফাটাফাটি প্রেম, রম কম রোম্যান্স একদম, হ্যাঁ লাইলাপ্পা চুমাচাটি হবে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, বা গানে যেটা তোমরা, আমিও যেটা ভেবেছিলাম অ্যাকচুয়ালি সিনেমাতে এর আগে যে এরকম গানের খুব দরকার ছিল, বা এই গানটা কেন এলো হঠাৎ করে, এরকম একটা সাসপেন্স থ্রিলার বা এরকম একটা টানটান উত্তেজনা সিনেমা যখন আমি দেখতে যাচ্ছি, সেখানে এই গানটা কি প্লেস হচ্ছে। হ্যাঁ, এই গানটা প্রপারলি প্লেস করেছে, সেটা কিন্তু খুব ভালোভাবে হ্যান্ডেল করেছে শিবদানন্দ দাদি। কীভাবে হচ্ছে সেটা বললেই স্পয়লার হয়ে যাবে। কিন্তু তার সঙ্গে সেটা কিন্তু এই গল্পটাকে এফেক্ট করে না, বা গল্পটাকে কোথাও ড্যামেজ করে না, বা গল্পটাকে কোথাও ডাউনওয়ার্ডস করে না যে গল্পটাকে ড্যামেজ করে দিল, বা গল্পটাকে এমন একটাভাবে এফেক্ট করে দিল যে ভাই আমি এটা টান থ্রিলার দেখতে এসেছিলাম, বা আমি একটা মানে আমি সাসপেন্স দেখতে এসেছিলাম, সেখানে কী এসব প্রেম চলে এলো, পুরো জোনার পাল্টে গেল না, জোনার পাল্টে যায়নি। এবং গল্পটা হয়তো মানে গল্পটার সঙ্গে কোনো ডাইরেক্টলি কানেকশানই নেই গানটা। হ্যাঁ, কিন্তু গানটা আবার এরকম মনে হয় হঠাৎ করে করতে চলে না আসলেও কিছু আসতে যেত না, বা গানটা কেন এলো সেরকমটা না। হ্যাঁ, গানটা না আসলেও কিছু আসতে যেত না, কিন্তু গানটা হঠাৎ করে চলে এলো বা কেন এলো এরকমটা আমার মনে হয় না। গানটা শুনতে ভালো লাগে, এবং গানটা বেশ মিষ্টি, আমি যেটা আগেই বললাম, আগেও তোমরা শুনেছো, ফলে বসে শুনতেও বেশ ভালো লেগেছে। গল্পটার মধ্যে একটা সুইটনেস এনে দিয়েছে, কারণ গল্পটা তো খুব বেশি সুইট ছিল না, তো সুইটনেস এনে দিয়েছে গানটা। আমি যাচ্ছি খারাপ দিকে, যেটা দিয়ে শেষ করলাম সেটা দিয়ে শুরু করি। গল্পটার মধ্যে শুরুতেই গল্পের অভাব। দেখো, গল্প না খুব স্ট্রেট, একদম স্ট্রেট। মানে তুমি না প্রথম থেকেই জানো ভাই আলটিমেটলি গিয়ে আবির আর মিমি অঙ্কুশকে ধরবে। সেটা তুমি অনেক সিনেমাতে এরকম হতে পারে যে ভিলেন আমি জানি, হিরো আমি জানি, বা ধরো যদি ডিটেকটিভে গল্প হয় তো আমি ডিটেকটিভ জানি, এই ডিটেকটিভ ও মানে ও হিরো বা ও ভিলেন, তো আমি জানি ভাই ওকে ধরবে, হবেই। কিন্তু সে যদি খুব স্ট্রং হয় না, তখন তো আমাদের প্রশ্নটা কীভাবে ধরবে, কেন ধরবে নিশ্চয়ই প্রশ্ন থাকে না যে ভাই কেন ধরবে, ধরবে তো স্বাভাবিক, সেটাই গল্প। কিন্তু কীভাবে ধরবে, বা কী ওয়েতে ও ওকে ক্র্যাক করবে, অর্থাৎ ক্র্যাক করবে মানে কীভাবে ওকে ধরে ওর থেকে কথা বার করবে, বা ওর থেকে আরও কিছু লিড দেবে, ওর থেকে কিছু সোর্স পাবে, এবং হিরো ফার্দার প্রসেসে যাবে। এখানে না সেরকমটা হয় না। এখানে তোমার মানে ভিলেনকে না এরকম তো মনে হয় না যে কীভাবে ধরবে, বা ধরে ফেললে তোমার মনে হয় না তুমি হলে বসে সিটি মারবে, এরকম অনেক সিনেমা না যেখানে তুমি হিরো যখন ভিলেনকে ধরে ফেলে, যেমন বহুরূপ সিনেমাতে হয়েছিল। আমি না লিটারালি বলছি, আমি ভালোভাবে সিটি মারতে পারি না, যেটুকু মারতে পারি না আমি ভালো বসে সিটি মেরেছিলাম। আমি বিনোদিনী থিয়েটারে দেখেছিলাম, তখন স্টার থিয়েটার ছিল। আমি কিন্তু বহুরূপ সিনেমা দেখার পর হলে সিটি মেরেছিলাম, এবং আমার পাশাপাশি অনেক লোক মেরেছিল। কারণ তুমি ওখানে জানতে কিন্তু কে অ্যাকচুয়াল ভিলেন, বা কে এই কাজটা করছে, এবং কে হিরো বা কে তদন্ত করছে সেটাও তুমি জানো। তুমি যখন হিরো বা যে তদন্ত করছে সেই অফিসার যখন তোমার ভিলেনকে ধরে না, কিন্তু ভিলেন যদি খুব স্ট্রং হয়, তখন কিন্তু তুমি যখন ধরে নেবে না, তখন কিন্তু তুমি তাকে সিটি মারবে। বাট এক্ষেত্রে না সেটা হয় না ভাই। তুমি না বুঝতে পারো যে অঙ্কুশ ধরা পড়বে, এখন না তো পড়ে, সেটা আমি যেটা বলছিলাম সেটা বোঝাটা কিন্তু কোনো অন্যায় না। দেখো, ভিলেন ধরা পড়বে বা যে ডার্ক রোল প্লে করছে সে ধরা পড়বে, হিরোরা তো সেটা খুব কমন। কিন্তু এত স্টেট মানে তোমার ভিলেন না, মানে একদম কী বলবো, খুব মানে ভিলেন, মানে সে জাস্ট যেটা করতেছে সেটাই করছে, কিন্তু এত সাধারণভাবে করছে, এমন কিছু তার মধ্যে পাওয়ার দেখা যাচ্ছে না, এমন কিছু স্ট্রং দেখা যাচ্ছে না, বা এমন কিছু মনে হচ্ছে না যে, যেটা বলছিলাম শয়তান সিনেমার এক্সাম্পল দিলাম, যেখানে মাধবনকে দেখে এটা মনে ছিল যে মাধবনকে যেন অজয় দেবগন ধরলো লাস্ট সিনে, তুমি সেখানে ভাই সিটি মারবে, ভাই মারবেই মারবে। হ্যাঁ, মাধবনের জন্যই সিনেমাটা দেখতে যাওয়া। বাট এখানে তুমি অঙ্কুশকে না সেরকম, অঙ্কুশের দোষ না, আবার যেটা বলি, তাকে লাইন্স হয়তো সেভাবে দেওয়া হয়নি, তাকে হয়তো সিনস সেভাবে দেওয়া হয়নি, তাকে হয়তো স্ক্রিপ্ট সেভাবে দেয়নি, তাকে হয়তো সেভাবে ডিরেক্টর সেভাবে ইউজ করেনি, হতে পারে তাকে হয়তো সেভাবে সেই স্পেসটা দেয়নি যে ভাই তুমি এইভাবে ফোটাও নিজেকে, হতে পারে তাকে হয়তো সেরকম সিকোয়েন্স দেওয়া হয়। তো সেক্ষেত্রে তো একটা কিছু করার নেই, অঙ্কুশ নিজের জায়গায় ভালো, কিন্তু কখনো স্ট্রং মনে হয় না, বা মনে হয় না যে ভাই ওকে কী করে ধরে ফেলবে, আবির ওকে কী করে ধরবে, বা মিমি ওকে কী করে ধরবে, সেই চ্যালেঞ্জ জানাতে পারে না, মানে হিরোকে ভিলেন যে চ্যালেঞ্জ জানাবে মনে হয়, বা কখনোই মনে হয়নি গোটা সিনেমাটাতে যে অঙ্কুশ কখনো চ্যালেঞ্জ জানাতে পেরেছে হিরোদেরকে, বা একটা চ্যালেঞ্জিং ফ্যাক্টর না। সেকেন্ডলি হচ্ছে গল্পের মানে না প্রচণ্ড অনেক জায়গাতে আছে ইললজিক্যাল জিনিসপত্র। হ্যাঁ, মানে ভর্তি ইললজিক্যাল জিনিসপত্র। মানে ধরো তুমি বাংলাদেশে ইন্ডিয়ার একটা অত বড়ো একটা এজেন্সি থেকে গোয়েন্দা গেছে, বা অত বড়ো একটা এজেন্সি থেকে অফিসার্স গেছে, সরকারি অফিসার্স। হ্যাঁ, বাংলাদেশের ফরেন ডিপার্টমেন্টের কাছে কোনো খবরই নেই, ফরেন্সিক ডিপার্টমেন্ট কিছু জানেই না, বাংলাদেশের ফরেন মিনিস্টারের কাছে কোনো খবর নেই, এগুলো না খুব বোকা। হ্যাঁ, বা ধরো তোমার এয়ারপোর্টে সে যাওয়ার পর যখন সেটা কনসার্টে ঢুকতে যায় আবিরা, তাকে যেভাবে বাধা দেওয়া হয়, মানে এরকম বিহেভিয়ার না করা হয় না ভাই, আমি বলছি করা হয় না। হ্যাঁ, দেখো তুমি আমাদের পাশে একটা পড়শি কান্ট্রি আছে, আমি নামটা মনে করতে পারছি না, কি ভিকারিস্তান সামথিং। হ্যাঁ, তো ভিকারিস্তানে হতে পারে সব জায়গা, এটা ওদের কালচার হতে পারে। হ্যাঁ, বাট বাকি অন্য কোনো দেশে এরকম হয় বলে আমার জানা নেই। এবং ভারত বাংলাদেশে যাদের সম্পর্ক সত্যিই বেশ ভালো, যাদের মধ্যে বন্ধুর সম্পর্ক, একে অপরের জন্য আমরা অবশ্যই বারবার হাত বাড়িয়ে দিয়েছি, ভারত সরকার বারবার বাংলাদেশের সঙ্গে হাত বাড়িয়েছে, বাংলাদেশ সরকারের পাশে দাঁড়িয়েছে। তো সেটাকে যদি আমি রিয়েলিস্টিক দেখাতে চাইতাম, হ্যাঁ এখন হয়তো কিছু ফরেন বিদেশ নীতিতে কিছু একটু আধটু গোলমাল হয়েছে বাংলাদেশের অবস্থার কারণে, আদারওয়াইজ বাংলাদেশের সঙ্গে কিন্তু আমাদের সম্পর্ক চিরকালে ভালো। তো সেই রকম একটা দেশের সঙ্গে যদি বাস্তবায়ন করতে চাইতে বা বাস্তব চরিত্র দেখাতে, তো সেটাকে এইভাবে এটা কি ফোটানো গেছে প্রপারলি, আমার মনে হয়।
ফোটানো আমার মনে হয় না ফোটানো গেছে। কেন ফোটানো গেছে মনে হয় না, কারণ বললাম যেটা অবাস্তব জিনিসপত্র। মানে এত বড় একটা অফিসার গেছে, তাকে যেভাবে বাংলাদেশের লোকাল পুলিশ বাধা দিচ্ছে বা ফরেন ডিপার্টমেন্টস বাধা দিচ্ছে, তাদের কাছে কোনো খবর নেই। হ্যাঁ, মানে ইন্ডিয়া থেকে একটা অত বড় একটা অফিসার টিম গেছে, তাদের কাছে কোনো খবর নেই, তারা কিছু জানে না। হ্যাঁ, বা আমি বলছি মিমি যে অত বড় একটা পুলিশ অফিসার, হ্যাঁ, অত বড় একজন মানে পুলিশের বড় ডিপার্টমেন্টে আছে, সে একটা মানে আমি স্পয়লার দেবো না, বা এত বড় একটা গোপন খবর সে অঙ্কুশকে বলে ফেলে। হ্যাঁ, পরে সে রিয়েলাইজ করে যে এই বাবা আমি যেটা বলে ফেলেছি। বা একটা জায়গাতে হবে যে সে মানে আমি আর বলে দিচ্ছি না, একটা জায়গাতে অঙ্কুশের একটা শুরুর দিকে একটা জায়গা থাকবে যেখানে বলবে যে অঙ্কুশের কাছে ফোন রাখে না অঙ্কুশ নিজের কাছে। সেটা অনেক পরে মিমি রিয়েলাইজ করবে, ও হ্যাঁ তাই তোর কাছে ফোন নেই, তারপরে আমি লোকেশন ট্র্যাক করবো কী করে। তো এত বড় একটা অফিসার হয়ে বা এত রেসপন্সিবল একটা পোস্টে থেকে তো সে কি এরকম ইরেসপন্সিবল হয়? এবং ইন্ডিয়ান অফিসার্স আমার মনে হয় না এত টুকর ইন্ডিয়ান অফিসার্স হয়, এত টুকর কলকাতা পুলিশ, তারপর আমার মনে হয় না এগুলো কোনো লজিক রাখে, এগুলো কোনো সেন্স রাখে। আর থার্ডলি, অঙ্কুশ নিজের অপারেশন সমস্ত কিছু চালিয়ে যায় সবার চোখের সামনে, কিন্তু কেউ তাকে ধরতে পারে না, কেউ কিছু বুঝতে পারে না। এটাও আমার মনে হয় লজিক হয় না। এবং ফাইনালি আমি যদি বলতে আসি যে ভাই, যে একটা জায়গা আসবে যেখানে অঙ্কুশের যে অরিজিনাল, তাদের সেই যে আইডেন্টিটি গোপন করে থাকে, সেই যে আইডেন্টিটি লুকিয়ে রাখে, কিন্তু তার যে অরিজিনাল আইডেন্টিটি, সেই আইডেন্টিটি থেকে তার বাড়ির লোকেরা, তার কেউ ক্লোজ ওয়ান্স হোক বা তার ফ্যামিলি মেম্বার্স বা তার বাড়ির লোকেরা, তারা অঙ্কুশকে খোঁজ খবর করে, এবং সেই খোঁজ খবর করতে আবার ফোন করে এই মিমিদের থানাতে, অর্থাৎ কাঞ্চন মল্লিককে, বা মিমিরা যে অফিস থানায় আছে সেই থানাতে, তাদের থানায় যে থানায় তারা পোস্টেড, সেই থানাতেই সেখানে তাদের এনকোয়ারি হয়। এবং কাঞ্চন মল্লিক সেটা মিমির কাছে রিচ করার চেষ্টাও করে, বা কাঞ্চন মল্লিক সেখানে মিমির অ্যাটেনশন ড্র করার চেষ্টা করে, বাট সেখানে আবার দেখা যায় মিমি সেই অ্যাভয়েড করে যাচ্ছে, শুনতে চাইছে না, মানে পরে শুনছি বা কাটিয়ে দিল, এরকম সেটা বারবার আমার মনে হয় না। মানে আমি যে অফিসে কাজ করি, আমার যদি কোনো মানে সিনিয়র বা জুনিয়র বা আমার যদি ধরো কোনো কালিগস যদি আমাকে কিছু বলে যে স্যার একটা কথা ছিল, আমি কিন্তু বলবো যে আমি যদি ব্যস্ত থাকি বলবো হ্যাঁ এটা পরে শুনছি, বা যদি ব্যস্ত থাকি বলবো বিকেলে বলো, বাট শুনবোই না। বা ঠিক আছে, যখনই যতবার বলতে বলবো হ্যাঁ এখন যাও পরে শুনছি। এবং সে যখন এত একটা মানে সেন্সিটিভ কেসের তদন্ত করছে, সে যখন এত সেন্সিটিভ একটা ম্যাটার লুক আউট করছে, সে যখন এত সেন্সিটিভ এবং এফেক্টিভ ম্যাটার, যেটা ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে জড়িত, সেরকম একটা ম্যাটার যখন সে হ্যান্ডেল করছে, সে যখন সেটাকে ট্রিট করছে দেশের স্বার্থে, যখন সে কাজ করছে, তো আমার মনে হয় সে এতটা ইরেসপন্সিবল হয় না সাধারণত। এগুলো খুব বোকা বোকা কিছু জিনিসপত্র হয়তো গল্পের সাথে দেখানো হয়েছে, বাট দেখো গল্পে তো কিছু সেন্স রাখতে হবে না। মানুষ আগেকার সময় না সব গল্প খেত যে ভাই তুই যাও একটা দেখিয়ে দিলে গল্পের স্বার্থে, বা যা লোকে সিনেমায় দেখবে, সিনেমার মধ্যে হিরো ভিলেনকে মারছে, লাস্টে প্রেমিকাকে তুলে নিয়ে যাচ্ছে, বিয়ে করছে, হাততালি দিল, হিরো এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে জাম্প করে গেল, 3টে বিল্ডিং টপকে জাম্প করে যাচ্ছে, হ্যাঁ মানে তুমি যা কিছু দেখিয়ে যাচ্ছ, লোকজন দেখে হাততালি দিচ্ছে। এখনের দর্শক না এত বেশি কন্টেন্ট এসে গেছে, ওটিটি, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হইচই, আড্ডা টাইম, সেক্স করে এত বেশি কন্টেন্ট এসে গেছে, রেগুলার লোকের কাছে এত বেশি অপশানস আসছে না, লোকে এইসব ভাই এত বেশি গল্প, এইসব গল্প খাবে না। আর সেকেন্ডলি হচ্ছে, তোমাকে যদি অডিয়েন্সকে এঙ্গেজ করে রাখতে হয় না, অডিয়েন্স কিন্তু ভাই তোমাকে এঙ্গেজ করে রাখতে গেলে তোমাকে সেরকম ফ্যাক্টরস দিতে হবে, তোমাকে এক্স ফ্যাক্টরস রাখতে হবে, তোমাকে টুইস্ট রাখতে হবে, বা তার থেকে বড় কথা তোমাকে কিছু এলিমেন্টস দিতে হবে। তুমি একই স্ট্রেট ফরওয়ার্ড এত র গল্প এগিয়ে নিয়ে যাবে একদম থ্রু আউট ইউর ডিউরেশন, 2 ঘন্টার ওপর ডিউরেশন, সেখানে তুমি মানে কম বেশি রকমই দেখে যাবে, তো ভাই লোকে কিন্তু হলে বসে বোর হয়ে যাবে, বা কোথাও মনে হবে যে এঙ্গেজিং ফ্যাক্টরটা আসবে না। বা তার থেকে বড় ব্যাপার, মানে একটা সিনেমা দেখে বেরোলাম কিন্তু মনে হয় না, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, ভাই সিনেমা দেখেছি, ভালো লেগেছে, হাততালি দিয়েছি, চলে এসেছি, সিম্পল কথা। একটা সিনেমা দেখে বেরোলাম, সেটা কিন্তু একটা মনের মধ্যে যে এফেক্ট, দাগ কেটে যাওয়া, মনের মধ্যে ছুঁয়ে বেরিয়ে যাওয়া, এটা যেটাকে আমরা বলি যে ট্যানজেন্ট, হ্যাঁ ট্যানজেন্টের মতন যে স্পর্শ করে বেরিয়ে গেল, হ্যাঁ ট্যানজেবল কিন্তু হলো না, বা মনে ছুঁয়ে গেল, গেঁথে গেল। বা রক্তবীজ 3 আসলে মনে হবে যে ভাই 3 যদি আসে, যদি পার্ট 3 যখন আসবে, তখন যদি আমাদের মনে হয় যে ভাই দেখতেই হবে, যে রক্তবীজ 2 এর ক্ষেত্রে কাজ করেছিল রক্তবীজ 1-এর জন্য, যে রক্তবীজ 2 দেখতেই হবে, সেই জিনিসটা কিন্তু কাজ করবে না ভাই, যদি এত ফরওয়ার্ড গল্প এগোয়, বা এত যদি মনে হয়ে থাকে যে ভাই হ্যাঁ ঠিক আছে হচ্ছে ভাই আমার কি, এরকম একটা কানেক্টই করতে পারছি না অডিয়েন্স হিসেবে, বা একজন দর্শক হিসেবে, একজন শ্রোতা হিসেবে আমি যখন হলে বসে দেখছি না সিনেমাটা, একটু টাইম পর কানেক্ট করতে পারছি না, ভাই হচ্ছে ঠিক আছে আমার কি হচ্ছে স্ক্রিনে হচ্ছে, আমি আমার মতো আলাদা জগতে চলে গেছি। আমি ওমেন্সের ওয়ার্ল্ড কাপ চলছিল, ওয়ার্ল্ড কাপে ম্যাচ ছিল মেয়ে তোমরা দেখছো কিনা জানি না, দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও কোন টিমকে সাপোর্ট করছো। ইন্ডিয়াকে তো অফকোর্স করছি, সো লেটস চেয়ার ফর ইন্ডিয়া। তো আমি ইন্ডিয়ান ওমেন্স টিমের ম্যাচ ছিল, হ্যাঁ আমি সেদিকে গুগল খুলে ওমেন্স টিমের একটুখানি ম্যাচ দেখে নিলাম। তো সেটা হবে কেন, আমি যখন একটা সিনেমায় কি আছি, বিশেষ করে শিবুদান অনুযায়ী সিনেমা, উইন্ডোজ প্রোডাকশনের সিনেমা, যারা এত দুর্ধর্ষ কিছু কাজ দিয়েছে, তাদের সিনেমা যখন আমি দেখতে যাচ্ছি, আমি টান দেখবো, আমি মোবাইলের দিকে ফোন তো গুলি মারা, আমি হাতের ঘড়ির দিকে চোখ দেওয়ার মানে টাইম পাবো না। আমি মোবাইল চালানো তো পরের কথা, আমি হাতের ঘড়ির দিকে আমার তাকানোর টাইম হওয়া উচিত। সেখানে আমি ওমেন্স ওয়ার্ল্ড কাপে মেয়েদের কি ইউজ করলো সেটা দেখছি, হ্যাঁ ইন্টারভ্যালে মনে হচ্ছে বাথরুম করে আসি, ঠিক আছে ভাই চলো যা হচ্ছে। মানে এতটা আমার এঙ্গেজলেস লাগবে কেন, বা আমার মনে হবে কেন যে ভাই ঠিক আছে একটুখানি 2-5 মিনিট মিস গেলে কিছু হবে, টান হবে না, এঙ্গেজিং হবে। তো সেটা কোথাও যেন মিসিং মনে হয়েছে। আর শিবুদাকে নিয়ে একটুখানি যদি হালকা করে বলি, শিবুদা কিন্তু এই সিনেমায় আছে, কী পার্টে আছে, কেন আছে, কীভাবে আছে, টিজার ট্রেলারে নেই, তাহলে দাদা কোথায় আছে, কী কাজ করেছে,
কোন অ্যাক্টিংয়ে কাজ করেছে, কী রোল করেছে সেগুলো কিছু বলবো না। বাট শিবুদা কিন্তু আছে এবং নিজের স্পেসে শিবুদা কিন্তু আবারও, মানে শিবুদার এই যে মুচকি হাসার সময় বাঁদিকের গালের এই যে ঠোঁটটা এভাবে উঠে গিয়ে এরকম করে যে এই অট্ট হাসি তাচ্ছিল্য আর এই যে বদমাইশি করে তাকানো, এটা কিন্তু ভাই দারুণ লাগে, আমারও দারুণ লেগেছে এবারেও। অর্থাৎ বুঝে গেলে কথা শুনে যে বদমাইশি রোলেই আছে, বদমাইশি কিন্তু আসলে ভিলেন রোলে আছে, কিন্তু এখন কথা হচ্ছে অঙ্কুশ হাজরা তো ভিলেন রোলে আছে, শিবুদা কী করছে আছে সেটা টুইস্ট আছে, সেটা পরে বলবো, মানে তোমরা সিনেমা হলে গেলে জানতে পারবে, যারা অলরেডি দেখেছো তারা বুঝে গেছো কেন বলছি। তো আজকের মতো ভিডিও ছিল এতটাই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার অবশ্যই করো, কারণ চ্যানেলটা নতুন, তাহলে বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমার রিভিউর সঙ্গে তোমরা সহমত কিনা অবশ্যই তোমাদের কমেন্ট সেকশনে জানিও, যে সহমত না হও তাহলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টস বা তোমাদের মতাদর্শ কী সেটারও কমেন্টসে জানিও, আমি অবশ্যই প্রত্যেকটা কমেন্টস করবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো সিনেমা রিভিউ নিয়ে। আনটিল দেন ভালো থাকো, সুস্থ থাকো, আর ভালো ভালো সিনেমা দেখতে থাকো, আর নিজেদের সিনেমা জ্ঞান বাড়াতে থাকো। বিদায় এবং শুভ দীপাবলি। আজকের মতো আসছি।